ইউনূসের পদত্যাগের খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, মাদারীপুর সহ বিভিন্ন এলাকায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই একটি খবরই যথেষ্ট বিএনপির জন্য। তারা যদি বুঝবান হয় তাহলে এতক্ষণে বুঝে যাওয়ার কথা ইউনূস পদত্যাগ করলে তাদের কতটা করুণ দশায় পড়তে হবে। সরি টু সে। অথচ ইউনূসের পদত্যাগের জন্য দিল্লির প্রেসক্রিপশনে বিএনপি সবচেয়ে বেশি চাপ প্রয়োগ করছে। অথচ তাদের জানা নেই ইউনূস সরে গেলে তাদের কি বেহাল দশা করবে আওয়ামী সন্ত্রাসীরা। এই মুহূর্তে আমাদের, শুধু আমাদের না, বিএনপির জন্য জরুরি ভারতীয় প্রোডাক্ট চিনে রাখা। শেখ হাসিনা নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করলে রাজনীতিতে সংকট সৃষ্টি করবে এমন বক্তব্য দিয়েছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সেই সালাউদ্দিন এখন বলছেন ড ইউনূস পদত্যাগ করলে নাকি কোনো সমস্যাই নেই, তার বিকল্পও নাকি খুঁজে পাওয়া যাবে। এই হল জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বিএনপির কিছু ভারতপ্রেমী নেতাদের আসল চরিত্র। বিএনপি সমর্থকরা মাইন্ড করতে পারেন, কিন্তু না বলে পারছি না। এই উদ্দিনরা কখনোই দেশের জন্য রাজনীতি করেনি আর করবেও না। এদের না আছে দেশপ্রেম, না আছে মনুষ্যত্ব, শুধু ক্ষমতা, লুটপাট আর দালালি। জানলে অবাক হবেন, এই সেই উদ্দিন যিনি কিনা হাসিনার আমলে স্বৈরাচারের দোসর হিসাবে কাজ করেছেন। 2015 সালে বাংলাদেশের জাতীয় রাজনীতির উত্তাল সময়ে তিনি গ্রেফতারের ভয়ে ভারতে পালিয়ে যান। সাংবাদিক ইলিয়াসের ভাষ্যমতে ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নে এই সালাউদ্দিন নাকি সবচেয়ে বেশি কাজ করছে। ইলিয়াস তার ফেসবুকে লিখেছেন, সালাউদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশি হিসাবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত এর সদস্য, যিনি শিলিগুড়ি 5 স্টার হোটেলে ঘুমছিলেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সরবরাহ করা সুন্দরী নারীদের দ্বারা টর্চার্ড হয়েছেন। অর্থাৎ ভারতে গিয়ে সালাউদ্দিন দীর্ঘদিন রয়ের সাথে কাজ করছেন আর শিলিগুড়ির হোটেলে থেকে গুমের নাটক সাজিয়েছিলেন। সেই সালাউদ্দিনই আজ ইউনূসের মতো নেতার পদত্যাগের পেছনে সবচেয়ে বেশি কলকাঠি নাড়ছেন। সালাউদ্দিনরা বলে বেড়াচ্ছে ইউনূস গেলে অনেকে আছেন সরকারের প্রধান উপদেষ্টা হবার, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ড ইউনূস পদত্যাগ করলে সেনাবাহিনী ছাড়া আর কেউ ক্ষমতা নিতে চাইবে না, কারণ উপদেষ্টা হওয়ার মতো যোগ্য আর কেউ নেই। অন্য কেউ হলে জনগণও মানবে না, তখন বাধ্য হয়ে ক্ষমতা সেনাবাহিনীর হাতেই যাবে, যে সেনাবাহিনী কিনা আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কাজ করছে। যারা ভাবছেন সেনাবাহিনীর হাতে দেশ গেলে বিএনপি আবার ক্ষমতায় আসবে, দুনিয়া এত সহজ। সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়া মানেই আওয়ামী লীগের পুনর্বাসন। আওয়ামী লীগ একবার যদি মাঠে উঠতে পারে তাহলে এই দেশ আবারও কত যে রঙের মধ্যে দিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। আর সবচেয়ে বড় ভিকটিম হবে বিএনপি। আপনারা জানেন কিনা জানি না, দিল্লির সাউথ ব্লক গেল 9 মাসের মধ্যে সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে গত বৃহস্পতিবার। হাসি ফুটেছে পতিত আওয়ামী সেকুলার শিবিরেও। প্রধান উপদেষ্টার পদ থেকে ড মোহাম্মদ ইউনূস সরে দাঁড়াতে চান, এমন খবরে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ, উৎকণ্ঠা দেখা গেছে, একইভাবে উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে। ভারতীয় মিডিয়া উচ্ছ্বাসে মেতেছে। পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও ভারতের প্রভাব বলয়ে ঢুকে পড়তে যাচ্ছে। 24-এর অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে টানা 17 বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত। তা পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করে প্রতিবেশী দেশটি। ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসেবেই বিভিন্ন ইস্যুতে ড ইউনূস সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে, যে চাপ সৃষ্টির মূলে রয়েছে সেনাবাহিনী আর সালাউদ্দিনের মতো কিছু নেতারা। বিব্রত ও বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়লেই সালাউদ্দিনদের দিয়ে প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি। প্রতি বিপ্লবের মাধ্যমে বিশ্বস্ত সেবাদাস শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন কৌশল নেয় ভারত ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। দিল্লির ছকে এদেশের রাজনীতি নতুন করে প্রভাবিত করার অপতৎপরতা শুরু হয়। সবচেয়ে উদ্বেগের জায়গা হল দেশের রাজনীতিক সেনাবাহিনী ও সরকারের একটি অংশ ওই ছকে নিজেদের জড়িয়ে ফেলেছে। পাকিস্তানের কাছে মার খেয়ে ভূ রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নেয়। ভারত বিরোধী কঠোর অবস্থানের কারণে দিল্লি ড ইউনূসকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। ফলে তাদের এজেন্ডার শীর্ষে রয়েছে ঢাকায় ইউনূস মুক্ত সরকার। এই এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে শক্তি যোগাচ্ছে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা। আবার বুঝে বা না বুঝে ফাঁদে পা ফেলেছে গণ অভ্যুত্থানের পক্ষের কোনো কোনো রাজনৈতিক দলও। এসব দল ও সেনাবাহিনীর সাম্প্রতিক বয়ান এবং ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিস্ময়কর মিল দেখা যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগও কাজে লাগাচ্ছে দিল্লি। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস তার অবস্থানে অনড় রয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সংস্কার কাজে সহযোগিতার পরিবর্তে অরাজক পরিস্থিতি অব্যাহত রাখলে
তিনি পদত্যাগ করবেন। ড ইউনূস তার সহকর্মী উপদেষ্টাদের কাজকর্ম গুছিয়ে নিতে বলেছেন। এমনকি বিদায়ী বক্তব্য পর্যন্ত লেখা হয়ে গিয়েছিল। আবার রাজনৈতিক দলগুলোকে বিকল্প খুঁজে নেওয়ার বার্তাও পাঠানো হয়েছে। যদিও শেষ পর্যন্ত বিএনপি আর জামাতের বোধোদয় হবার কারণে ড ইউনূস দেশের স্বার্থে আরও সিদ্ধান্ত নিয়েছেন যে রাজনৈতিক অনিশ্চয়তা নিরসন না হওয়া পর্যন্ত তিনি দৈনন্দিন সরকারি কাজ চালিয়ে যাবেন। এখানে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টাকে দুইটি কথা বলা জরুরি মনে করছি। প্রথম কথা হচ্ছে, আপনি পদত্যাগ করতে চান, এই কথা ডেকে কাকে বললেন? এনসিপির পোলাপানদের? এনসিপি তো একটা রাজনৈতিক দল, শুধু একটা মাত্র রাজনৈতিক দলের সাথেই কেন তিনি পদত্যাগ বিষয়ে আলোচনা করবেন? তিনি যদি কাজ করতে নাই পারেন তাহলে তো অবশ্যই সব রাজনৈতিক দলকে ডেকে এনে বলতেন, দেখো তোমরা সবাই সংযত হও, তোমাদের জন্যে আমি কাজ করতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে, ড ইউনূস যদি সত্যিই ভেবে থাকেন উনি পদত্যাগ করবেন, তাহলে তো বলতে হয় জাহাজ ডুবছে দেখে জাহাজ ছেড়ে ক্যাপ্টেন পালাচ্ছে। আপনি তো পালানোর লোক না, আপনি পালাতে পারেন না। আপনি সবার পছন্দ মতো ক্ষমতায় বসেছেন, যেতে হলেও সবার পছন্দ মতো যেতে হবে। সংশ্লিষ্টরা মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতীয় পৃষ্ঠপোষকতার একটি বিশেষ মহল। অভিযোগ রয়েছে বিভিন্ন দলের মধ্যে বামধারার ভারতপন্থী অংশটি এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। এরা সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি সরকারের কোনো কোনো উপদেষ্টাও এর ফাঁদে পড়েছেন। তারা তথাকথিত দাবি দাওয়ার নামে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে ড ইউনূসের প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত 13 মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলতে শুরু করে গণঅভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলের ভেতরকার ভারতপন্থী অংশগুলো। তাদের আশা ছিল নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ফেরত আনা যাবে, কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সে সম্ভাবনা ফিকে হওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টির কৌশল নেয়, ইন্ধন যোগায় রাজনৈতিক দলগুলোকে। তাদের পাতা ফাঁদে পা দিয়ে রাজপথে বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি জ্যামিতিক হারে বাড়াতে থাকে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার বিতর্কিত মন্তব্যের পর সরকারকে প্রকাশ্যে যেসব রাজনৈতিক দল ও শক্তি সমর্থন দিয়ে আসছিল তার বড় একটি অংশ নিজেদের গুটিয়ে নেয়। এ সুযোগে ভারতপন্থী অংশটি নতুন করে মাঠে আরও সক্রিয় হয়ে ওঠে বলে গোয়েন্দা সূত্রগুলো নিশ্চিত করেছে। অভিযোগ রয়েছে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ওপরও দিল্লিপন্থী একটি অংশ ভর করেছে, যার একজন হচ্ছে ইশরাক। ক্ষুদ্র এ অংশটি দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে বিএনপির অবস্থান গ্রহণের সিদ্ধান্ত প্রভাবিত করে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন শুধু ইশরাক হোসেনের মেয়র পদের বিষয়টি ফয়সালা পর্যন্ত অবস্থান করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাকে কেন্দ্র করে ক্যাম্পাস ছেড়ে শাহবাগের মতো ব্যস্ততম সড়কে এসে দুদিন অবস্থান কর্মসূচি পালনের পেছনে বামপন্থী চক্রটি বড় ধরনের ভূমিকা পালন করে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে ওই অংশ বিএনপিকে এও বোঝাতে সক্ষম হয়েছে যে বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে তারা দ্রুত নির্বাচন দিয়ে সরে যাবে। ভারতপন্থী অংশটির মূল লক্ষ্য নতুন করে দিল্লির ছকে এদেশের রাজনীতি প্রভাবিত করা। এজন্য দলগুলোর মধ্যে বিভেদ ও বিভাজন বাড়ানোর কৌশল নেওয়া হয়। সম্মানিত দর্শক, আমরা ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি। সবার উদ্দেশ্যে একটি প্রশ্ন রেখে ভিডিওটি শেষ করব। আপনি কি চান ড ইউনূস যেন পদত্যাগ না করে ক্ষমতায় থাকেন? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।